বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। বাংলাদেশের পরিস্থিতি ঘন্টায় ঘন্টায় বা মুহূর্তে মুহূর্তে খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। গত কয়েক সপ্তাহে যে মৃত্যুর মিছিল, সেই মিছিলে আরও অন্তত 50 জন যুক্ত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। সরকার আবার কারফিউ ঘোষণা করেছে অনির্দিষ্টকালের জন্য সন্ধ্যে 6টা থেকে, এবং 3 দিনের সোম, মঙ্গল, বুধ এই 3 দিন ছুটি ঘোষণা করেছে। মেটার যতগুলো প্ল্যাটফর্ম আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ গতকালকে সারা দেশে একটি কর্মসূচি ঘোষণা করেছিল, তারা রাজপথে থাকবেন। কিন্তু সেই কর্মসূচির কী হয়েছে সেটা জানা যায়নি। কিন্তু সারা দেশে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে তারা ছিলেন, এই সংঘর্ষে যুক্ত হয়েছিল পুলিশ এবং বিজিবি। অর্ধশতাধিক মানুষের প্রাণ গেছে, এবং তার মধ্যে আন্দোলনকারীরা রয়েছে, তার মধ্যে আওয়ামী লীগের কর্মীরা রয়েছে, এবং পুলিশের বেশ কয়েকজন সদস্য রয়েছে। অনেক জ্বালাও পোড়ার ঘটনাও ঘটেছে। এবং আন্দোলনকারীরা মঙ্গলবারে যে কর্মসূচি দিয়েছিলেন লং মার্চ টু ঢাকা, অর্থাৎ ঢাকা অভিমুখে যে লং মার্চ, সেটাকে তারা একদিন এগিয়ে নেয়, অর্থাৎ আজকেই তারা লং মার্চের কর্মসূচি ঘোষণা করেছেন। সামগ্রিক পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি এখন একটাই, এক দফা। অন্যদিকে সরকারের 2 জন মন্ত্রী অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন যে কঠোরভাবে তারা এই আন্দোলনকে দমন করবেন। গতকালের এই ঘটনায় 4 জন বিচারপতির গাড়িতেও আক্রমণ করা হয়েছে। অনেক গণমাধ্যমের গাড়িতেও আন্দোলনকারীরা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন, এবং কে আসলে কি করেছেন সেটা বোঝা খুবই মুশকিল। তবে পুলিশ যথেষ্টভাবে অস্ত্রশস্ত্র সহ সক্রিয় ছিল, এবং তাদের গুলিতে অনেক প্রাণহানি ঘটেছে। এই ছিল সারা দেশের মোটামুটিভাবে চিত্র। এবং সাম্প্রতিক এই ঘটনা প্রবাহ নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে নিজ বাসা থেকে, ধানমন্ডির বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ এবং মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশিদ। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইলিনয় থেকে যুক্ত হচ্ছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর, আমেরিকান ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট এবং আটলান্টিক কাউন্সিলের নন রেসিডেন্ট সিনিয়র ফেলো, পলিটিক্যাল সায়েন্টিস্ট প্রফেসর ডক্টর আলী রিয়াজ। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আমি কাজী ফিরোজ রশিদ, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। খুব ছোট্ট করে যদি সূচনায় আপনি 2-3 মিনিট বলেন যে সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ, একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে আপনি কেমন বোধ করছেন, এবং সর্বশেষ গতকালকের যে ঘটনা ঘটল সেটাতেই যদি আমরা আলোচনা শুরু করি। ধন্যবাদ। খুব দুঃখের সাথে জানাচ্ছি যে বাংলাদেশের ইতিহাসে এমনকি আমাদের পাকিস্তান আমল থেকে যদি আমরা দেখি, এমন মর্মান্তিক হত্যাকাণ্ড আর কখনো ঘটেনি। কারণ একদিকে নিরস্ত শান্তিপ্রিয় ছাত্ররা আন্দোলন করতেছিল, কোঠা সংস্কার আন্দোলন। ঠিক তারা পর্যন্ত শান্তিপূর্ণভাবে রাজপথে আন্দোলন করতেছিল, একটা দাবি শুধু, কোঠা সংস্কার করতে হবে, মেধা ভিত্তিতে চাকরি দিতে হবে। তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাইলো, 15 দিন দেখা হলো না, এবং কেউ তাদের সাথে কোনো কথা বললো না। অবশেষে তারা মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করতে গেল। রাষ্ট্রপতি দেখা না করলে তাদের একটা চিঠি তার রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিল, তাদের সাথে দেখা করতে থাকে। খুব তুচ্ছ তাচ্ছিল্য ভাবে তাদেরকে অবহেলা করা হলো দীর্ঘদিন। অবশেষে তারা যখন আন্দোলন চালিয়ে যেতেছিল, এক পর্যায়ে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল অধিকারের সাপ ঘোষণা করল, তাদেরকে দমন করতে আমার ছাত্রলীগের যথেষ্ট। এবং পরবর্তী সময় আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরের অনুমতি ছিল কি ছিল না জানি না, পুলিশ ঢুকলো এবং ছাত্রলীগ, যুবলীগ, হেলমেট বাহিনী তার ঢুকে নির্বিচারে কিন্তু ছিল ছাত্রদের। এবং তার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই এমপি ছাত্রদল তারা বললো যে আমরা এই বিষয় ছাত্রদের সঙ্গে ঘোষণা করতেছি, তাদের ন্যায্য আন্দোলনের সাথে আমরা আছি।
অর্থাৎ ছাত্ররা সংযুক্ত হয়ে গেল, বিশ্ববিদ্যালয়ে তুমুল কাণ্ড ঘটে গেল এবং প্রত্যেকটি হল থেকে ছাত্রীকে বের করে দিয়ে সাধারণ ছাত্র আপনাদের পজিশন। এরপরে ঘটনা যেমন একটা পর একটা ভর্তি হয়ে থাকলো। আমরা বারবার বলেছি সরকারকে যে তাদের সাথে আলাপ করে মীমাংসা করেন, কিন্তু ছাত্রদের হাইকোর্ট দেখে নেই। আমরা বলেছিলাম যে রাজপথে আন্দোলন কখনো হাইকোর্টে নেবেন না। আমাদের পাকিস্তান আমলেও কিন্তু এগুলো সুপ্রিম কোর্ট হাইকোর্টে দেখে নিয়েছে। ভাষা আন্দোলন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থান, ৬৭ আন্দোলন, বঙ্গবন্ধুকে আগরতলা মামলা নিছে, ষড়যন্ত্র মামলা। আমি যখন রাজপথে নেমেছি আমাদের বলছে যে এটা তো কোর্টটা কি ব্যাপার, কোর্টের যে সিদ্ধান্ত দেবে আইনের ব্যাপার, তোমরা কেন রাজপথে আন্দোলন করো, ছেড়ে দাও ছেড়ে দাও। কিন্তু তার কিন্তু হয় নাই, কোর্টে কিন্তু কোনো কোর্ট ওনাকে ছাড়ে নাই। যে কোর্টের বিচার হইতেছিল কোর্ট ওনাকে ফাঁসিয়ে দিত। রাজপথে আন্দোলন করে ছাত্ররাকে তাকে মুক্তি করেছে। আমি বুঝাইলাম আওয়ামী লীগকে যে আপনি এই ছাত্রদের আন্দোলন আপনি কোর্টে দেখাবেন না। ইভেন ৬৯ গণ আন্দোলন, তারপরে আমাদের বিরুদ্ধে ৯০ আন্দোলনে ছাত্ররা যে ভূমিকা রেখেছে, একটা নুরুসেন মারা গেল, তারপরেই তো আমাদের ক্ষমতা ছাড়তে হলো। অথবা আপনার কিন্তু আর রক্ত ছাড়বেন না। 18 তারিখে আমি প্রেস কনফারেন্স করে বললাম যে আজকে বন্ধের দিন, আজকে মাননীয় প্রধান বিচারপতির বাসায় কোর্ট বসান, স্পেশাল কোর্ট ডাকেন, কোর্ট বসে উনি সিদ্ধান্ত দিয়ে দিন, ছাত্রদেরকে ঝুলিয়ে রাখবেন না। একবার ছাত্ররা যদি আন্দোলনের দিকে ঝুঁকে পড়ে তাদের কিন্তু রাজপথ থেকে যাবে না, তাদের বুকে রক্ত যাবে, কিন্তু তার দাবি তো আদায় করেছে আমরা, ইতিহাস বলে। তাই হলো সেটা আমাদের আইনমন্ত্রী সব বারবার আইন দেখাইলো, এবং এখন মন্ত্রী এক এক সময় এক কথা বলে। এক মন্ত্রী বলেই বসলো যে আমাদের ধৈর্যশীল ই করবেন না, আমাদের যে গোলা বারুদ আছে, অস্ত্রপাতি আছে, আমরা এখন পর্যন্ত 1/4 তার খরচ করা হয়নি, আপনারা এই সমস্ত আমাদের দেখাবেন না ভয়। তারপরে তারা খুঁজলো যে এর মধ্যে জামাত শিবির ঢুকে গেছে, একটি স্লোগান যে রাজাকার সবাই, এবং ছাত্ররা বলবো যে আমরা সবাই রাজাকার হলাম। এই রাজাকার একটা স্লোগান দিয়ে গোটা দেশের ছাত্ররা এক হয়ে গেল। আমরা তো কিন্তু এই শব্দই শুনিনি, আমাদের জন্ম হচ্ছে স্বাধীনতার পরে। আজকে কেন আমাদের রাজাকার হতে হবে? চাকরি করতে হলে শুরু হলো আন্দোলন। সেই আন্দোলন ধাপে ধাপে আস্তে আস্তে এখন কয়েকশো মানুষের জীবন, হাজার হাজার মানুষের আহত অবস্থায়, হাজার হাজার মানুষ কারাগারে। একটি ছাত্র আন্দোলনকে যখন আপনি শান্তিপূর্ণ আন্দোলনকে যখন আপনি বলপূর্বক জোর করে আন্দোলনকে আপনি নস্যাৎ করতে চাবেন, তখন একটি হিতে বিপরীত হবে। কোনোদিন ছাত্রদেরকে আন্দোলন ভাবে দেখা যায় না। যদি আইব খান পায় নাই, মনম খান পায় নাই, এরশাদ সাহেব পায় নাই, জিয়া রহমান পায় নাই, কেউ পায় নাই। যে মিস্টার কাজী ফিরোজ রশিদ, আমি আপনার কাছে আসছি আবার। প্রফেসর আলী রিয়াজ, আপনি একজন রাষ্ট্রবিজ্ঞান হিসেবে, দক্ষিণ এশীয় বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘদিন যাবত বাংলাদেশকে অবজার্ভ করছেন, একজন বাংলাদেশি হিসেবে তো বটেই, এবং বিশেষজ্ঞ হিসেবে এবং আন্তর্জাতিক অঙ্গনে আপনি দীর্ঘদিন যাবত বাংলাদেশের বিষয় আশয় নিয়ে লেখালেখি করছেন, কথা বলছেন বিভিন্ন মহলে। আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে দুটো দৃশ্য আমরা অভূতপূর্ব দেখলাম। একটা হচ্ছে যে আন্দোলন আমরা দেখলাম, যে অভ্যুত্থান আমরা দেখলাম, সেটা বাংলাদেশের ইতিহাসে তো বটেই। এমনকি মিস্টার কাজী ফিরোজ রশিদ ৬৯-এর গণ অভ্যুত্থানের একজন সক্রিয় ছাত্রনেতা, তিনিও স্বীকার করবেন যে সেটাকেও ছাড়িয়ে গেছে, এবং পৃথিবীর ইতিহাস অত্যন্ত বিরল ঘটনা। এবং এত অল্প কয়েকদিনে যে দমন পীড়ন আমরা দেখলাম, যে প্রাণহানি আমরা দেখলাম, সেটাও আমার মনে হয় যে খুবই ইতিহাসে বিরল। সো আমরা এই জায়গায় আসলে এসে পৌঁছলাম কিভাবে? মানে আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে এটা তো আমরা কয়েকদিন আগেও আসলে এতটা কল্পনার মধ্যে ছিল না যে এই ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশকে মোকাবেলা করতে হবে। জিলুর পরিস্থিতিটা তৈরি হয়েছে প্রায় 1 দশক ধরে। আপনি আমি যদি লক্ষ্য নাও করে থাকি, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে এই বাস্তবতা তৈরি হয়েছে যেহেতু বাংলাদেশের শাসন ব্যবস্থার মধ্যে একটি ক্ষমতার এককেন্দ্রীকরণ ঘটেছে, যেহেতু বাংলাদেশের নাগরিকরা তাদের মত প্রকাশ
ভোটাধিকারের কথা বাদই দিন, সেটা তো অনেক পরের বিষয় হয়ে গেল, মত প্রকাশের জায়গা পর্যন্ত ছিল না। যেহেতু তাদেরকে কোনো অবস্থাতেই তাদের যে সামান্য নাগরিক অধিকার সেগুলি তিল তিল করে নিয়ে নেওয়া হয়েছিল, সেই জন্য এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। এই পরিস্থিতিটা তৈরি হয়েছে এই কারণে যে গত এক দশকেরও বেশি সময় ধরে আমরা দেখেছি যে এমন এক অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করা হয়েছে যেখানে ক্ষুদ্র একটা গোষ্ঠী, কয়েকজন মানুষ ক্ষমতার কাছাকাছি থাকার কারণে ক্ষমতার যেই সুযোগ সুবিধা সেগুলিকে ব্যবহার করে, এবং সেগুলি তো কোনো অবস্থাতেই মানে স্বাভাবিকভাবে নয়, দুর্নীতির মধ্য দিয়ে এক অঢেল সম্পদ তৈরি করেছে। এগুলিকে ইংরেজিতে বলে ক্লেপ্টোক্রেসি, চৌর্যবৃত্তি। তো একদিকে হচ্ছে ক্ষমতার এক কেন্দ্রীকরণ, ক্ষমতা এক ব্যক্তির হাতে, শেখ হাসিনার হাতে গিয়ে উঠেছে, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, অর্থনীতিকে কার্যত কয়েকজনের কাছে জিম্মি করে দেওয়া হয়েছে, যখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের মানে রুটি রুজির ব্যবস্থা হচ্ছে না, আর সমস্ত সময়টা ধরে বলা হচ্ছে যে এক উন্নয়নের মহাগল্প। এই যে পরিস্থিতি, এইটাই তৈরি করেছে। আমরা আজকে যখন আলোচনা করি তখন সঙ্গত কারণে কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কথা দিয়ে শুরু করি। ওটা একটা স্পার্ক। অনেকেই বলেন আলোচনা করলে শেষ হতে হয়তো হয়তো হতো, কিন্তু তাতে কিন্তু এই পরিস্থিতি, এই যে আজকের পরিস্থিতি, আজকে রোববার দিন 80 জন মানুষ মারা গেছে, কমপক্ষে 80 জন। আমরা যখন কথা বলছি, এবং দুর্ভাগ্যজনক, মর্মান্তিক, বেদনাবহ যে এই সংখ্যাটা 80তেও থাকবে না। এবং এটা এর আগের দফায় যেটা আমরা দেখেছি, 2-3 দিনের মধ্যে 200-250 লোকের মানে নিশ্চিতভাবে মৃত্যুর কথা আমরা জানি। এটা হয়েছে কেন? এটা হয়েছে এই কারণে যে সামগ্রিকভাবে সমাজের ভেতরে, রাজনীতির ভেতরে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। মানুষের মধ্যে ক্ষোভটা ছিল। দেখুন, রোববারের পরিস্থিতিটা কি অ্যাভয়েড করা যেত? যেত, অবশ্যই যেত। ক্ষমতাসীন দল যে হুমকি দিয়ে, যেভাবে তারা তাদের সমর্থক গোষ্ঠীকে অস্ত্র শস্ত্র দিয়ে, সরকারি পুলিশ প্রোটেকশন বিজিবি দিয়ে রাস্তা নামিয়েছেন, তার কোনো প্রয়োজন ছিল? গত শুক্রবারের পর থেকে পরিস্থিতি যেখানে গিয়ে দাঁড়িয়েছিল, সেক্ষেত্রে তো এটা স্পষ্টই ছিল যে লক্ষ লক্ষ মানুষ, আসলে সারা দেশে হিসেব করলে কোটি কোটি মানুষ পথে থাকবে। একদিকে প্রধানমন্ত্রী বললেন আলোচনার দরজা খোলা আছে, আরেকদিকে গুলি হচ্ছে। আলোচনার জন্য যে যে সময় ছিল, সেই সময় পার হওয়ার পরে উনি বলছেন আলোচনার কথা। ফলে যেন এই এই আলোচনার সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা যখন জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ক্ষমতা যখন এমন পরিস্থিতি তৈরি করে যে তার মনে হয় যে অনন্তকাল ধরে ক্ষমতায় থাকা যাবে, ব্যক্তি যখন প্রধান হয়ে ওঠে, মানুষের মানে মৌলিক চাহিদাগুলো পূরণের ক্ষেত্রে যখন এক ধরনের অবজ্ঞা প্রকাশিত হয়, তখন সমাজের ভিতরে ক্ষোভগুলো থাকে। এই ক্ষোভগুলির প্রকাশ আমরা দেখতে পাচ্ছি, অত্যন্ত মর্মান্তিক। আপনি ফিরোজ রশিদ সাহেব বলছিলেন, আমি একটা কথা দিয়ে শেষ করি, ফিরোজ রশিদ সাহেব বলছিলেন 69 আন্দোলন কথা। আমি আপনাকে বলতে পারি, সামান্য জ্ঞান থেকে, সামান্য জানা থেকে বলি, গত 100 বছরে দক্ষিণ এশিয়ায় 3 দিনের মধ্যে একটি গণ আন্দোলন মোকাবেলা করার জন্য 100 লোককে মেরে ফেলা হয়েছে রাষ্ট্রীয় মদদে, তার দ্বিতীয় উদাহরণ পাবেন না। দক্ষিণ এশিয়ার গত 100 বছরের ইতিহাসে পাবেন না। 69-90 কথা বাদই দিয়ে এই যে শক্তির জোরে টিকে থাকার, পুরো এরশাদ বিরোধী আন্দোলনে আপনি একজন ছাত্রনেতা হিসেবে সামনের দিকে ছিলেন, এবং সেই আন্দোলনে 9 বছরে আসলে কতজন মারা গেছে আমরা সবাই এখন হিসেব করতে পারি আসলে। সেটাই আপনি শুধু, আমি সেই জন্য বললাম এটা 90 না, আজকে গত শুক্রবার ঢাকায় নেই, আপনারা ঢাকায় আছেন, বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে সীমিত আকারে যতটুকু তথ্য আন্তর্জাতিক মাধ্যমে আমরা দেখেছি, শুক্রবারে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আজকের কথা বাদই দিন, আমি রোববারের কথা বাদই না, সেক্ষেত্রে দেখুন যে লক্ষ লক্ষ মানুষ, এটা তো দেখা গিয়েছিল, এবং বৃষ্টিকে উপেক্ষা করে, প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে। তারপরে যদি আপনি
ক্ষমতাসীন দল মনে করে যে তার দলের লোকজনকে দিয়ে এটা মোকাবেলা করবেন সশস্ত্রভাবে, রাষ্ট্রের পুলিশ বাহিনী, বিজেপি বাহিনী ব্যবহার করা হয়েছে, কারফিউ দেওয়া হয়েছে। দেখুন, প্রথমবার যখন কারফিউ দেওয়া হয়, প্রথম 2-3 দিন মানে স্পোরাডিক্যালি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হলেও শান্তিপূর্ণ থাকার চেষ্টা, মানে সহিংসতার মধ্যে না যাওয়ার জন্য আন্দোলনকারীরা চেষ্টা করেছে। এবং তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে পরবর্তী সময় যখন কারফিউ তোলা হয়েছে সেই সময়গুলিতে তারা কর্মসূচি দিয়েছেন, কারফিউর সময় কিন্তু দেননি। সেই জায়গায় আপনি এটাকে উস্কানি তো আগেও দেওয়া হয়েছে, এক্ষেত্রে ঘোষণা দিয়ে মোকাবেলা করাচ্ছে। এই জায়গায় তো নিয়ে গেছে কে? প্রত্যেকটা প্রাণ যে গুরুত্বপূর্ণ সেটা যখন, মানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলে জিনিসপত্র নিয়ে চিন্তিত হয়ে পড়লেন, মেট্রো রেল নিয়ে চিন্তিত হয়ে পড়লেন, তখনই আসলে বোঝা গেল যে কোথায় যাচ্ছে এটা। কিন্তু জেলুর এটা বাংলাদেশের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে। এখনো সময় আছে সাংবিধানিক পথের মধ্য দিয়ে এই পরিস্থিতির সমাধান করার। আমি আসবো আপনার কাছে এবং সেটা শুনবো যে কিভাবে আপনি মনে করেন একজন বিশেষজ্ঞ হিসেবে। মিস্টার কাজী ফিরোজ রশিদ, আপনি প্রফেসর রিয়াজকে শুনছিলেন এবং আমরা তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস যখনই পড়েছে 69 এবং এনএসএফের কথা আমরা প্রচুর শুনেছি, আপনারা ছাত্র জীবনে যেটা মোকাবেলা করতে হচ্ছে, তার চেয়ে আজকের পার্থক্য কি দেখেন? এবং আপনি নিজে সংসদে দাঁড়িয়ে আগে যখন সংসদে ছিলেন প্রচুর দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। বাংলাদেশে এই যে ব্যবসায়ীদের, ক্ষমতাসীনদের মধ্যে একটা নেক্সাস তৈরি হচ্ছে সেটা নিয়ে আপনি কথা বলেছেন। এবং কয়েকদিন আগেও প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের যে সাক্ষাৎ, সেখানে তারা বললেন যে তারা প্রয়োজন বোধে মৃত্যুর পরেও তার সঙ্গে থাকবেন, এমন কথাও কেউ কেউ বলেছেন। কিন্তু আজকে আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে দেশ ছাড়ার একটা হিড়িক পড়েছেন এবং যারা ওই আয়োজনের সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন তারাও কেউ কেউ দেশ ছেড়েছেন ইতিমধ্যেই। তো আপনার কাছে কিছু শুনতে চাই এবং বুঝতে চাই। যথার্থ বলেছেন। সংসদে আমি বারবার বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ঘিরে রেখে যারা ব্যাংক, বিমা লুটপাট করে যাচ্ছে, এমন লুট করতেছে যে সোমনাথ মন্দিরে লুণ্ঠন থেকেও বড় লুণ্ঠন হয়ে গেছে আমাদের দেশ। 6 বার লুণ্ঠন হয়েছিল সোমনাথ মন্দির। আমাদের দেশ, আমাদের ব্যাংক লুট হয়েছে, প্রত্যেকটা ব্যাংক লুট হয়েছে। অতএব মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আকাশে যখন মেঘ ডাকবে, এই মেঘ দেখলে কিন্তু একজনও এই দেশে থাকবে না, আপনার পাশে যারা আসে একজন থাকবে না। এই যে আপনাকে ব্যাংক অ্যাসোসিয়েশন থেকে নজরুল ইসলাম যে টাকা দিয়ে দেয় এক বস্তা, এটা কার টাকা? তো আমাদের টাকা। আপনি কেন টাকা দেন? এই চাকরির কথা আপনি শুনবেন না। আসে দেখেন সব চলে গেছে, তার পাশে কেউ নেই। এই দেশের টাকা সমস্ত লুণ্ঠন করে বিদেশে নিয়ে তারা মানুষকে পানি বিরুদ্ধে বলছে। মানুষ ক্ষোভটা ওইখানে, দীর্ঘদিনে ক্ষোভ পুঞ্জীভূত হয়ে কিন্তু এই ছাত্র আন্দোলনের সাথে জড়িত হয়েছে। আমরা বারবার বলছিলাম এই ছাত্ররা কিন্তু আমাদের সন্তান, একা না, ভাইরা এক হয়ে গেছে, খালারা এক হয়ে গেছে, ভাই বোন সব এক হয়ে নামছে রাস্তায়, বাপ মা সব একসাথে। দেখি কত লোক মারতে পারে, কত গুলিয়েছে। সরকার তো তাদের প্রথম আনসার নামাইছে, পুলিশ নামাইছে, র্যাব নামাইছে, বিজিবি নামাইছে, সর্বশেষ আমাদের সশস্ত্র বাহিনী নামাইছে। হেলিকপ্টার গানশিপ দিয়ে মুরগি গুলি করেছে, এত মানুষ করেছে। তারপর র্যাব বলে যে না, হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি, হেলিকপ্টার থেকে। আমাদের কাছে গুলি আছে, আমরা দেখাই দিব। এই সমস্ত মিথ্যা কথা বলে দেশকে কতদিন আপনি মানুষের চাপিয়ে রাখবেন? গোটা দেশে মানুষকে এমন একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছিলেন যে কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ সত্যি কথা বলতে পারবে না। গণতন্ত্রের কথা বলবেন, সত্যি কথা বলবেন, আপনাদের মামলা দেওয়া হবে, রাজপথে আন্দোলন করবেন, আপনাকে গুলি দেওয়া করাবে। এই জন্য কিন্তু এই দেশকে স্বাধীন করে নেয়। এবং বুঝতে হবে, একটু শুনলাম যে 100 বছরের ইতিহাসে এই ধরনের ধ্বংস, এই ধরনের হত্যা, কুল বেড়ে মানুষ হত্যা, একজন আমাদের সন্তানদের উপর গুলি চালিয়েছে, কয়শো মারা গেছে। আজকে একদিন, গতকাল একদিনই কত মারা গেছে দেখেন। এটা মানুষ এখন কি ধৈর্য হয়ে গেছে, মানুষ মরা এখন ভয় পায় না। যুদ্ধের সময় অনেকে বলতাম যে ভয় পাও না কেন? না, ভয় লাগে না, মরবো নাইলে মারবই তো। সেই পর্যায়ে মানুষ চলে গেছে, দেশ একটা গৃহযুদ্ধের সামনাসামনি দাঁড়িয়ে গেছে একদম। আমি কালকেও
টেলিভিশন বলছি, আমাদেরকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না। আজকে যদি গতকাল যদি আওয়ামী লীগ শোক না বের করতো, শোক মিছিল নামে তাদের সমস্ত শক্তি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সবাইকে দিয়ে দিছে, যা যা আছে তাই নিয়ে, সাথে পুলিশ প্রোটেকশন, মিরপুরে গুলি করে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম যে এক ধরনের হুমকি ছিল। এবং তার ফলশ্রুতিতে কি হয়েছে, উভয় পক্ষে মারামারি হয়েছে এবং এত প্রাণহানি ঘটলো একদিনে। এর আগে ঘটছে, কত প্রাণ দেবে, এত লোক তো কোনোদিন মারা যায়নি। জালিয়ানবাগে হত্যা মামলা ছিল অন্যটা। এই যে আমাদের আন্দোলন করতে ছাত্ররা এত আন্দোলন, এত কিছু, কোনোদিন এত জীবন যায়নি, কিন্তু আর কত জীবন দেবে তারা? কেন? এই এখন তো এক দফা চলে গেছে, এই সরকার অন্যায়, অত্যাচার, শোষণ সবকিছু বুদ্ধি আমরা রেখে দিয়েছি, সরকারের চলে যেতে হবে। আমাদের সমস্ত ব্যাংকগুলো লুটপাট করছে, আপনি জানেন। একজন লুটেরা, উনি যাকে ইচ্ছা, টেলিভিশন চান নিয়ে যান, ব্যাংক চান নিয়ে যান, বিমা চান নিয়ে যান, তুমি কি চাও বলে দিয়ে দেন, ভিওপি লাইসেন্স দিয়ে দাও। এই যে 100 কোটি টাকা মানুষ, 200 কোটি মানুষ, 500 কোটি টাকা, কি আসবে? ওনাকে ঘিরে এক ধরনের চাকরি করে এই সমস্ত করছে। উনি মনে করছে যে এই চাকরি করেই বোধ আমাকে রক্ষা করবে। আমি যথার্থ বলেছেন, সমস্ত বিজনেসম্যানদের উনি ব্যবসায়ীদের বসাইল, সেখানে সমস্ত অ্যাসোসিয়েশন গেল, আমরা আপনার সাথে কেমন পর্যন্ত থাকবো, আপনার কোনো ভয় নাই, আপনার পাশে আমরা আছি। একজনও নেই রাস্তায়, শক্তি থাকলে নামেন আজকে। পুলিশ ছাড়া যদি 10 মিনিট রাস্তায় নামতে পারে, তাহলে আপনাকে আমি বলবো রাজনীতি ছেড়ে দেবো। কোন শক্তি নেই আজকে জনতার শক্তির কাছে, যারা পুলিশ নামবে, পুলিশ ছাড়া নামবে। পুলিশে তো পারতেছে না। মানুষের ক্ষোভ এমন বেড়ে গেছে যে থানা আক্রমণ করে আজকে মেরে ফেলে পুলিশ। প্রত্যেকটা জায়গায় দেখা দিতে কিভাবে আক্রোশ মানুষের। কেন কোন আক্রোশ হবে? এই পুলিশে তোমার ভাই, এই সশস্ত্র বাহিনী, বিডিআর, ইপিআর সব আমাদের ভাই, এই আর্মি তো আমার ভাই, আমার সন্তান, কেন তারা মারা যাবে? ভাই ভাই বুকে গুলি চালাবে না, আমরা চাই না। এখন আমরা বলবো যে তারা চলে যাক, আমরা যদি শান্তি চাই, এই রাত পুলিশ উঠে যাক, একটা শান্তির বাতাস তুলে করি। গণভবন খুলে দিলে কাজ হবে কি? মূলত গণভবন খুলে দিয়ে লোক বের করে দিতে হবে। এই গণভবন তো সেই গণভবন নাই, জনগণই গণভবন রাখে নাই। আর এই গণভবনে আমি নাম বলতে পারি, খুব খারাপ শুনবে, নামগুলো বলবো না, কাজের জায়গায় দিচ্ছিল। অতএব আমরা মনে করি না যে গণভবনটাকে, ওনাকে ঘিরে, উনি জানেন না, ওনাকে একটা বাক্স এসে কাচের ঘরে বন্দি রেখে তারা একদম গণভবনটি যত ব্যবসা বাণিজ্য সব করে গেছে। ধন্যবাদ মিস্টার ফিরোজুল ইসলাম। আমি আসবো আবার আপনার কাছে। প্রফেসর রিয়াজ, আপনি নিজেই বলছিলেন যে 1 দশক ধরে বা তারও খানিকটা বেশি সময় ধরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে যে জায়গায় এসে আমরা দাঁড়ালাম তার পেছনের কারণগুলো খানিকটা ব্যাখ্যাও করেছেন দুজনে মিলেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে গত 1 দশকেরও বেশি সময় ধরে আসলে কোনো রাজনৈতিক শক্তি তো তাড়াতে পারেনি, প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিগুলো। সিভিল সোসাইটির জন্য সেই অর্থে স্পেস ছিল না, কেউই কিছু করতে পারেনি, সম্মিলিতভাবেও করা যায়নি। কিন্তু এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এই যে বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে জীবন দিচ্ছে, মেয়েদের যে অংশগ্রহণ, এক ইউনিসেফের হিসেব অনুযায়ী 32 জন শিশু প্রাণ দিল এই আন্দোলনে, এবং যারা মারা গেছে তাদের সিংহভাগেরই কোনো রাজনৈতিক পরিচয় নেই, তাদের বয়স সবাই তরুণ, সাধারণ মানুষও কিছু মারা গেছে। এবং সংখ্যায়, শিক্ষার্থীর সংখ্যায় যদি প্রফেশন ওয়াইজ দেখা হয় বা তাদের কে কোন কাজের সঙ্গে যুক্ত আছে সেটা বিবেচনা করা হয়, শিক্ষার্থীর সংখ্যাই বেশি। এবং এই শিক্ষার্থীদের আমরা গত কয়েক বছর ধরে বলছি যে এরা আসলে দেশ সম্পর্কে সচেতন না, দেশের ব্যাপারে আগ্রহ নেই, দুনিয়াদারির খবর রাখে না, নেটের দুনিয়ায় তারা সময় কাটায়। এই যে একটা আমাদের চিন্তার বা ধারণার বাইরে এই যে ঘটনাটা যেটা ঘটলো, এটা আসলে কিভাবে ঘটলো সেটাও আমি আপনার কাছ থেকে একটু বুঝতে চাই। যদিও সাধারণ মানুষ সবাই এর মধ্যে অংশ নিয়েছে একটা পর্যায়ে এসে, কিন্তু শুরুটা এবং সাহসটা কিন্তু এই তরুণরাই দেখিয়ে চলেছে। এই যে সাহস তরুণরা দেখিয়েছে, দুটো বিষয় আপনি খেয়াল করুন যেটা আমার কাছে মনে হয়েছে দেখে। প্রথম কথা হচ্ছে যে এই তরুণদের এই সাহসের উৎস হচ্ছে যে তারা একটা ভবিষ্যতের অন্ধকার, একটা ভবিষ্যৎ তাদের সামনে, যে এইটা আমারটা আমাকেই অর্জন করতে হবে। কারণ সমস্ত ব্যবস্থাটা এমনভাবে তৈরি করা হয়েছে,
তার জন্য সম্ভাবনার দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সে ওই জায়গায় দাঁড়িয়ে তার নিজের টুকু যেটা অর্জন করার সেটা সে অর্জন করতে চেয়েছে। সে দেখতে পায় যে যারা ক্ষমতার সঙ্গে যুক্ত তাদের অনেক রকম পথ আছে, তারা বিদেশে যাচ্ছেন, তাদের মানে বিভিন্নভাবে যুক্ত আছে। এই যে আপনি বললেন যে এরা নেটের দুনিয়ার মধ্যে থাকে, তাতে করে যেটা হয়েছে তারা সারা বিশ্বের পরিস্থিতিটা বুঝতে পেরেছে যে এর মধ্যে তাকেই দাঁড়াতে হবে। আর বাস্তবোচিত কথা যেটা একেবারে মেটেরিয়াল, মানে একেবারে ইমিডিয়েট ইসে, এই তরুণদের একটা বড় অংশ কিন্তু আরেকটা আন্দোলন করেছিল একসময়। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনে যারা যুক্ত ছিল মানে কিশোর হিসাবে, তারা কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ে এসেছে। তাদের এই শক্তি সাহসের একটা বড় উৎস হচ্ছে একটা বড় আন্দোলন, এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে তারা কি দেখেছে সেটা হচ্ছে যে সমস্ত কিছুর পরে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু সেই প্রতিশ্রুতি পালন করা হয়নি। ফলে তারা এই 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 ক্ষমতাসীনদের কাছে, এই সরকারের কাছে তাদের প্রত্যাশাটা ছিল যে তারা কিছু করবে না। তারা বুঝতে পেরেছে এটা কিছু করবে না। আপনি যে বলছেন যে রাজনৈতিক শক্তিগুলো দাঁড়াতে পারে, সেটা সত্য। তার কারণ হচ্ছে নিপীড়নের যে মাত্রা এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য, সংগঠনের ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব, বিভিন্ন রকম কিন্তু কিন্তু এই বাচ্চা ছেলেমেয়েরা তো নিপীড়নের মধ্যেই দাঁড়িয়ে আছে। তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে রেখে সেখানে তারা অনশন করেছে, তার আগে নির্যাতন করা হয়েছে, সেই চিত্র আমরা দেখেছি। তারপরে ডিবি কার্যালয়ে নিয়েছে, কিন্তু তারা তো কেউ থামছে না, কথা বলা বন্ধ করছে না। আমার প্রশ্নটা সেই জায়গায় ছিল, মানে আমি সেটাও একটু বুঝতে চাই। কারণ হচ্ছে যে তার আসলে প্রাপ্তির জায়গা একটাই, এবং এরা কেউ ক্ষমতায় যাওয়ার জন্য, মানে ক্ষমতায়ও যাওয়ার জন্য কিছু করছে না। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই শক্তিটা এসছে ওই জায়গার থেকে যে তারা স্বার্থ প্রণোদিত নয়। আপনি রাজনৈতিক দলগুলো সঙ্গত কারণেই রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যেতে চায়, তাই তো? সেটাই তো স্বাভাবিক, রাজনৈতিক দল তো ক্ষমতাই চাইবে। কিন্তু এই তরুণরা বাংলাদেশের সম্ভাবনা, তার সম্ভাবনা, এইটাকে তারা বাস্তবায়ন করতে চায়। সেই জন্য তার চিন্তাটা এই নয় যে আমাকে টিকে থেকে আপোষ করে মাথা নত করে 5 দিন টিকে থাকলে আমি আগামীতে একটা নির্বাচন হলেও হতে পারে, হলে আমি যাব, এই হিসাবের মধ্যে তারা যায়নি। তার কারণ হচ্ছে তার প্রাপ্তির জায়গাটা হচ্ছে এই বাংলাদেশ না বদলাবে আমার ভাইয়ের, আমার বোনের, আমার জেনারেশনের কোনো সম্ভাবনা নেই। সে দেখেছে ওইভাবে। তার কোনো ক্ষুদ্র স্বার্থের বিবেচনা নাই। ক্ষুদ্র স্বার্থের বদলে সে মানে দেখতে পায় যে এই রাষ্ট্রটা, এই সরকার, এই ক্ষমতাসীনরা, এই সমাজ ব্যবস্থা তাকে কতটা বঞ্চিত করেছে, এবং এইটা সে অর্জন করতে চায়। সে কিন্তু ওই যেটা আপনি বলছেন, ক্ষমতায় যেতে চায় না, সুবিধা চায় না, বাণিজ্য চায় না, ব্যবসা চায় না, সেইটা চায়। এই কারণে তার শক্তির জায়গাটা হচ্ছে ওই জায়গায়, বুঝতে পেরেছেন? আমি সেভাবেই দেখি শক্তির জায়গাটা। আপনি দেখুন অ্যারোগেন্সের জায়গাগুলো দেখুন, ক্ষমতায় থাকলে যে কতটা উদ্ধত্তপূর্ণ হতে পারে মানুষ। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে কোনো শিশু মারা যায়নি, কেউই মারা যায়নি। সরকারি হিসাবেই তো 150 জনের কথা বলেছিলেন আপনারা, তাই তো? তারপরে যখন ইউনিসেফ হিসাব দিচ্ছে 32 জন হিসাব, তো বলছেন একটা মানে একটা কৌশলী হিসাবের 17 বছর না 16 বছর, 14 বছর না 4 বছরের শিশুকে কিশোর বলতে হবে আমাদের, এবং বলছে না কেউ মারা যায়নি। মানে এটা হচ্ছে উদ্ধত, ক্ষমতার উদ্ধত। কারণটা কি জানেন? কারো কাছে কোনো জবাবদিহি করতে হবে না, কারো কাছেই তাদের জবাবদিহি করতে হয়নি গত 10 বছরে। এমন এক ব্যবস্থা তারা তৈরি করতে পেরেছেন যে তারা মনে করেন যে তাদের কারো কাছে জবাবদিহি করতে হবে না। নির্বাচনী ব্যবস্থাটাকে সম্পূর্ণ শুধু ধ্বংস করা হয়েছে তা নয়, ভবিষ্যৎকে নিঃশেষ করে দেওয়া হয়েছে, এবং করে দিয়ে এই জায়গায় আনা হয়েছে যেখানে তারা মনে করেন যে তারা অনন্ত জীবন ধরে ক্ষমতায় থাকতে পারবে। তারা মনে করছেন যে একজন ব্যক্তিকে সামনে রেখে তারা যে শাসন ব্যবস্থা তৈরি করেছেন সেই শাসন ব্যবস্থা ইনভিনসিবল, কারণ ব্যক্তিটা ইনভিনসিবল তাদের কাছে মনে হয়। কিন্তু তারা বুঝতে পারেননি কারণ কি জানেন? বুঝতে পারেননি যে বাংলাদেশের মানুষ অনেক এই যে ভয়ের যেই চাতাকল দিয়ে আপনি যেটাকে আপনি বহু বছর আগে বই লিখেছিলেন, মানে এবং বহু বছর ধরে এই ধারণা আপনার থেকে এক ধরনের তাত্ত্বিক ধারণা পাওয়া গেছে যে বাংলাদেশে এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। হ্যাঁ, সেটাই করা হয়েছে। আমি 2013 সাল থেকে বললাম যে দেখুন, এইভাবে ভয়ের সংস্কৃতি তৈরি করে ভয়ই হবে শাসনের ব্যবস্থা, বল প্রয়োগ হবে শাসনের ব্যবস্থা। সেটা গত 1 দশকে সেই জায়গায় গিয়েছে। কিন্তু বল প্রয়োগ করে আপনি তো সম্মতি আদায় করছেন না,
এবং তারই পরিণতি হচ্ছে, দেখুন যে এখন সেই বল মোকাবেলা করার মতো তার তো অস্ত্র নেই, সে নিরস্ত্র। জি তার শক্তিটা হচ্ছে নৈতিকতার শক্তি, সেই নৈতিক শক্তিতে দিতে। কিন্তু এই সমস্ত কিছুর পরে সবচেয়ে বড় কথাটা হচ্ছে কি জানেন, মানুষের প্রাণ যাচ্ছে। যে পুলিশেরা মারা গেলে তারও তো পরিবার আছে, তারও তো সন্তান আছে। জি পথচারী যে শিশু, যে 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 শিক্ষার্থী মারা গেল, তার অমিত সম্ভাবনা আছে। বাংলাদেশের আজকে যারা ক্ষমতায় আছেন, তারা ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের বাহিনী দিয়ে, রাষ্ট্রীয় বাহিনীর কথা বাদই দিন, তাদের সমর্থক গোষ্ঠীকে দিয়ে যে কাণ্ডটা করছেন সেটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎকে ধ্বংস করার চেষ্টা করছে। জি প্রফেসর রিয়াজ, আমি আবার আপনার কাছে আসবো এবং মিস্টার কাজী ফিরোজ রশিদের কাছে যাচ্ছি। প্রশ্নটা আপনাকে করছি, কিন্তু প্রশ্নটা আসলে দুজনের জন্য, দুজনের কাছ থেকেই উত্তরটা নিব। কিন্তু আবার প্রথমত আমি মিস্টার কাজী ফিরোজ রশিদের কাছ থেকে শুনতে চাই। মিস্টার কাজী ফিরোজ রশিদ, জীবনের ঝুঁকি নিয়ে অস্ত্র হাতে আপনি নিজেও যুদ্ধ করেছেন এবং আপনার অনেক বন্ধু করেছে, অনেকে জীবন দিয়েছে। আমার প্রশ্ন যে আমরা গত 53 বছর ধরে বহুবার এই আলোচনা করেছি যে আমাদের মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের স্বপ্ন পূরণ হয়নি, যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা যুদ্ধ করেছেন, তাদেরকে অনেক ক্ষেত্রেই এই দেশ হতাশ করেছে। অনেক দেশের অগ্রগতি অর্জন হয়েছে, সেটাও অনস্বীকার্য, কিন্তু আমাদের যে পোটেনশিয়াল সেটা আমরা অনেক বেশি, আরও অনেক দূর যেতে পারতাম। আমার প্রশ্ন, আজকে যে তরুণরা এই যে বুক চিতিয়ে জীবন দিচ্ছে, এত উদ্যম, সাহস, শক্তির প্রকাশ তারা ঘটাচ্ছে, বাংলাদেশের আগামী দিনের রাজনীতি তাদেরকে আবার হতাশ করবে কি না, এই আশঙ্কা আছে কিনা, সেটা আমি আপনাদের দুজনের কাছ থেকে রাজনীতিবিদ হিসেবে আপনার কাছ থেকে বুঝতে চাই। প্রফেসর রিয়াজের কাছ থেকে একজন বিশেষজ্ঞ বা রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আমি শুনতে চাইব। মিস্টার কাজী ফিরোজ রশিদ। ধন্যবাদ আপনাকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, যে আমাদের এই যে তরুণ সমাজ, নতুন সমাজ গঠন করতে যাচ্ছে, তাদের স্বপ্ন আবার ভাঙবে কিনা। এবং তারা একথাও বলেছে শুক্রবারে শহীদ মিনারে যে তারা এমন একটা ব্যবস্থা নিশ্চিত করতে চায় এবং সেটা তারা এবার সবাইকে নিয়ে করবে যেখানে ভবিষ্যতে বাংলাদেশে কোনোদিন স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ জন্ম নেবে না বা থাকবে না। এইটা সম্ভব, এইটা সম্ভব, কারণ এবার যে আন্দোলনটা হচ্ছে এইটি কিন্তু কারো নেতৃত্ব নেই, এখানে কোনো রাজনৈতিক দল নেতৃত্ব দেয় নাই, আমাদের তরুণ সমাজরাই কিন্তু নিজেরাই এইটা মধ্যে নেতৃত্ব করে নিচ্ছেন। আপনি লক্ষ্য করেছেন এখন তারা গতকাল আরো তাদের নেতৃত্বের এই বাড়িয়েছে সংখ্যা 158 জন। জি 159 জন, একজন বাড়ছে। আবার আমাদের বোনকে নিয়েছে 159 জন হয়েছে মোটামুটি। এ হচ্ছে তারা এইভাবে করতেছে, এটা সঠিক যে এরা তো কোনো চায় না, এমপি হইতে চায় না, মন্ত্রী হইতে চায় না, এরা চাচ্ছে কি একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে মানুষ অন্যান্য একটা স্বাধীন দেশের মতন তার একটা ইচ্ছে মত প্রকাশের স্বাধীনতা পায়, এখানে তা পায় না। দেখেন এই ছাত্র আন্দোলন করছে, তাদের আপনি উঠিয়ে নিলেন চোখ বেঁধে, কোথায় নিয়েছেন কেউ রাষ্ট্র জানে না, কেউ জানে না। 3 দিন পরে তাদেরকে অত্যাচার করে করে পূর্বাঞ্চলে ফেলিয়ে গেলেন, পাওয়া গেল। তারা এসে ভর্তি হলো হাসপাতালে, তখন ডিবি অফিসে এলো যে তোমাদের এখানে নিরাপদ না, আমরা তোমাদের নিরাপদ দিয়ে যাচ্ছি। যাইয়ে তাদের এমন নিরাপদ রাখলো, জোর করে তাদের কাছ থেকে স্টেটমেন্ট আদায় করে তাদের বলাইলো। আমরা তাদের দেখছি যে তারা স্টেটমেন্টটা কিভাবে পড়ছে, আমরা অভ্যস্ত এটা দেখে। আমরা বললাম যে এটা তাদের স্টেটমেন্ট না, এইটা তাদেরকে দিয়ে জোর করে বলাচ্ছে। সেই জন্য আমি বলছি যে এদেরকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে, চাকরি থেকে বিদায় করতে হবে। কেন দুঃসাহস করলো এই সমস্ত ছাত্রদের জোর করে নিয়ে টর্চার করে ডিবি অফিসে আটকিয়ে রেখে, এবং আমাদের কোর্ট কাছে দেখেন কত নীরব, কত নির্মম, কত নিষ্ঠুর, যে সব জায়গায় কিন্তু এরা রাষ্ট্রীয়করণ করে ফেলাইছে, দলীয়করণ করে ফেলাইছে। কি কোর্টে কিন্তু তো সুমোটো করতে পারতো যে কিনা 1 ঘন্টা তুমি বিনা বিচারে বা লফুল অথরিটি তুমি রাখতে পারো না কোন ডিবি অফিসে আটকিয়ে, কি তাকে দিচ্ছে, প্রোটেকশন দিচ্ছে। কেন তা চাইছে সে? তার বাপ্পাকে নিয়ে খাওয়াইয়া ছবি তুলে দেখাচ্ছ যে আমরা এই তো ভালো আছি। বেরিয়ে এসে তারা কি করলো? আন্দোলনের ফল সে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে সে বললো যে আমাকে জোর করে করেছে। তাহলে তোমার যা কিছু করছো সব উল্টো হয়ে গেল না? এদেরকে তারপরে উনি রাখে কেন? আজকে সর্বত্র দলীয়করণ করা হয়েছে, সর্বত্র। ব্যাংক নেবেন সেখানে, ব্যাংকের লোক নেবেন সেখানে দলীয় করবে।
ব্যাংকের শুধু তাই নয়, সাংবাদিক দলীয়করণ করা হয়ে গেছে। কি চাও তুমি, তাই তোমাকে দেবো, সব আন্দোলন আসো, কেউ কথা বলবে না। আমাদের যত ইউনিভার্সিটি সেখানে দেখবে ভাইস চ্যান্সেলর আমার দলের হইতে হবে, আমার লোকের হইতে হবে, আমার নীল দল, সাদা দল, লাল দল, মানে আমার দল কোনটা সেটা আমি বানাবো। এর বাইরে কেউ কিছু করতে পারবে না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, গোটা দেশে কিন্তু আজকে দলীয়করণ হয়ে গেছে। আমরা যাবো কোথায়? অর্থাৎ দেশটাকে তো দুটো ভাগ করা যায় না। তোমাদের একদিকে মুক্তিযোদ্ধা, একদিকে মুক্তিযোদ্ধা, আমরা তা করতে পারি নাই। স্বাধীনতা পরে চেষ্টা করেছিল, কিন্তু সেদিন কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন, দেখো বাংলাদেশটা সবার, যারা যুদ্ধ করেছো তারা তো দেশ স্বাধীন করেছে, বীর মুক্তিযোদ্ধা। যারা করে বিরোধিতা করছে, ঠিক আছে, তা থাক, তাদের দেশের সন্তান, যে তাদের থাকতে দাও, তাদেরকে বন্ধু পাঠানো যাবে না। আজকে তো আমরা এই এতগুলো সঙ্গে কোথায় পাঠাবো? তারা সেই জন্য কিন্তু এই যে তরুণ সমাজ, তারা জেগে উঠেছে, তারা বলছে যে আপনারা আমাদেরকে কাছে আসবেন না, আমরা কোনো রাজনৈতিক চাপ লাগাবো না, গায়ে তকমা লাগাবো না, আমরা কার কোনো সাহায্য চাই না। আমাদের সাহায্য হচ্ছে আমাদের মনোবল। আমাদের হুইসেলে গোটা দেশের ছাত্র তরুণরা নেমে আসবে, সঙ্গে তাদের অভিভাবকরা নেমে আসবে। এখন আস্তে আস্তে দেখেন গোটা দেশ এক হয়ে গেছে তাদের পিছনে। এরা কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারে নাই, বিএনপি করতে পারে, আওয়ামী লীগ করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, কেউ পারে নাই, যেটা তরুণরা দেখেন আমাদেরকে। অর্থাৎ তারা কি চায়? বৈষম্যহীন একটি সমাজ, যে সমাজে কোনো বৈষম্য থাকবে না, মানুষের মধ্যে মানুষের ভেদাভেদ থাকবে না, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, স্বাধীন চিন্তা করতে পারবে, স্বাধীন চেতনা থাকবে। আমরা বারবার বলেছি যে আমরা যে এটা যুদ্ধ করে স্বাধীন জি, করলাম, এখন এদের ভবিষ্যৎ নাই। আমি আরেকটা ছোট্ট, মিস্টার কাজী ফিরোজ রশিদ, আরেকটা ছোট্ট প্রশ্ন করে আমি প্রফেসর রিয়াজের কাছে যাবো, এবং এই প্রশ্নটার উত্তর আমি প্রফেসর রিয়াজের কাছে চাইবো, কিন্তু আপনি খুব ছোট্ট করে 1 মিনিট উত্তর দিবেন। যে আমরা দেখছি এই তরুণরা কিন্তু আমাদের পুরো ব্যবস্থার উপরে তাদের একটা আস্থাহীনতা তৈরি হয়েছে, রাজনীতিবিদদের উপর আস্থাহীনতা তৈরি হয়েছে, এমনকি গণমাধ্যম, আমাদের সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যারা যুক্ত বা কথিত তথাকথিত বুদ্ধিজীবী সম্প্রদায়, কারো প্রতি তাদের কোনো আস্থা সেই অর্থে নাই। এটার একটা প্রকাশ কিন্তু এর মধ্যে ঘটেছে নানাভাবে কথাবার্তায় তাদের। আপনি কি একমত? শুধু কি তাই? বিচার বিভাগের উপর নাই, দেখেন না বিচার বুদ্ধিদের উপর হামলা। মানে কোনো প্রতিষ্ঠানের উপরই আস্থা নেই, সেটা কোনো প্রতিষ্ঠানের যদি আস্থা না থাকে, তাহলে কার উপর আস্থা আছে? এখন করতে হবে কি, এই সমাজটাকে ভেঙে নতুন সমাজ করতে হবে, পরিষ্কার কথা। বাস্তব হলে এই যে নতুন প্রজন্মকে আমরা স্যালুট করি, তাদের সঙ্গে আমরা আছি এবং তাদের সাথে থাকবো। আমরা ধন্যবাদ। ময়দানে থাকবো, তাদের পাশে থাকবো। আমরা চাই যে এই নতুন প্রজন্ম এসে সামনে দাঁড়িয়ে আমাদের দেখিয়ে দিক যে একটা নতুন সমাজ, এই পুরনো সমাজ ভেঙে নতুন সমাজ কিভাবে করতে হয়। আমরা যেটা পারি নাই পরে, এখন তারা পারবে আমরা আশা করি, এবং তাদের সাথে আমরা আছি সবাই। প্রফেসর আলী রিয়াজ, এই যে প্রতিষ্ঠানের কথা বললেন, কেন আস্থা নেই? আস্থা নেই তার কারণ হচ্ছে যে অত্যন্ত সুপরিকল্পিতভাবে 1 দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। আস্থা তো এমনিতেই চলে যায়নি, আস্থা চলে গেছে। ধরুন গণমাধ্যমগুলোর কথা আপনি বলছেন, সেখান থেকে যদি শুরু করি, দলীয়করণের এবং মালিকানার ধরন দিয়ে আইন করে, আইনের বাইরে, হ্যাঁ, তারপরে সুযোগ সুবিধা বন্টন করে এগুলিকে যা পরিণত করা হয়েছে, এগুলির উপর আস্থা রাখার কোনো কারণ নেই। আসলে আপনার আমারও আস্থা রাখার কোনো কারণ নেই। তরুণদের কথা বলছেন, তো আপনি বলুন যে অন্য কোন প্রতিষ্ঠানের আস্থা রাখার মতো আছে? এই প্রতিষ্ঠান আপনি সেটা, এই যে ধরুন প্রশাসন দলীয়করণের কারণে, এবং যে কোনো ধরনের প্রতিষ্ঠান আপনি যদি দেখেন, আইন তৈরি করার যে প্রতিষ্ঠান, 3টা নির্বাচন হয়েছে যেগুলো নির্বাচনই না, তো সেই প্রতিষ্ঠানের উপর কিসের আস্থা রাখবে? আমাকে বলুন। বিরোধী দল আছে, আমরাই বলছি এটা গৃহপালিত বিরোধী দল। আগে গৃহপালিত, এখন হচ্ছে কি এইটা, আর কি বলবো, মানে এটা হলো কৃতদাস, যাদের কিনে রাখা যায় কয়েকটা টাকা দিয়ে, টাকার বিনিময়ে কৃতদাস গৃহপালিত বিরোধী দল। কিন্তু এই যে কাণ্ডটা করা হয়েছে জিল্লুর, সেটা করা হয়েছে কিন্তু একজন ব্যক্তিকে প্রাধান্য দেওয়ার জন্য। একদম। যে কারণে আজকের সমস্যার সমাধান কি জানেন তো? আজকের সমস্যার সমাধান এই যে এত মৃত্যু, এত রক্তপাত, এত সহিংসতা, তার সমাধান যদি একজন চান তাহলে সমাধান করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি চান, যেহেতু বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে, তার উচিত হচ্ছে পদত্যাগ উচিত। এটা শুধু ঔচিত্যবোধের বিষয়।
তিনি পদত্যাগ করলে সংবিধানের মধ্য দিয়ে আপনারা সমাধানটা বের করা যায়, পদত্যাগ করলেই যথেষ্ট, আর কিছু না। এই যে এক ব্যক্তিকে প্রাধান্য দেওয়ার জন্য তাকে ইনভিনসিবল একটা, ক্ষমতাসীনদের ভাষায় বিকল্পহীন এক নেতৃত্বে পরিণত করার জন্য সমস্ত প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলা হয়েছে। তারই প্রকাশ। তরুণরা সেটা দেখেছেন, আপনিও দেখেছেন, আমিও দেখেছি। তরুণরা সাহস করে দাঁড়িয়ে বলেছেন যেটা আমি মানি না। রাজা তোমার কাপড় কোথায়, কেউ না কিন্তু কোনো এক শিশু দাঁড়ায় তো, এই তরুণরা সেইভাবে দাঁড়িয়েছে। হ্যাঁ, তো সেইটাই হচ্ছে পরিস্থিতি। আরেকটা প্রশ্ন ছিল, আমি যেটা মিশা কাজী ফিরোজ রশিদ করেছিলাম আপনার জন্য, আমার প্রশ্নটা ছিল যে এই তরুণরা আপনি কি দেখতে পান কি সামনে, যে এরা আবার নিজেরা হতাশায় নিমজ্জিত হবার একটা পরিবেশ আবার তৈরি হবে কিনা, এমন বাস্তবতা তৈরি হবার কোনো আশঙ্কা আছে কিনা আপনার মধ্যে? বাংলাদেশ যেই জায়গায় দাঁড়িয়েছে সেই সম্ভাবনা অর্জন করা সম্ভব, এটা অসম্ভব কিছু না। মানে তরুণরা যেটা চাইছে সেটা সম্ভব আপনি বলছেন? হ্যাঁ, তরুণদের মধ্য দিয়ে এবং রাজনৈতিক শক্তি, অরাজনৈতিক তো বিষয়টা নয়, রাজনৈতিক নিয়ে অনাস্থা আছে, কিন্তু পুরো জিনিসটা তো রাজনৈতিক। তরুণরা যে লড়াই, তারা রাজনীতির লড়াই কিন্তু করছে, তাই তো। আমরা রাজনীতি বলতে দল টল বুঝতে গিয়ে যেটা হয়, কখনো কখনো অনেকে মনে করে এটা একটা অরাজনৈতিক আন্দোলন। আসলে যে কোটা সংস্কার আন্দোলন অরাজনৈতিক বলে, সেটাও আমি মনে করি না। একজন মানুষ সুযোগ পাবে কিনা একটা রাষ্ট্রে, সেই প্রশ্ন যে তোলে, সে রাজনীতির প্রশ্নই তোলে, দলের প্রশ্ন তোলে না, রাজনীতির প্রশ্ন তোলে। তো সেইটাই হচ্ছে ঘটনা, যে এইটা হতাশ হবে কিনা না। আপনি যদি মনে করেন যে সমস্ত কিছুই অর্জিত হয়ে যাবে ওভারনাইট, সেটা হবে না, কিন্তু প্রক্রিয়াটা শুরু হবে। সম্ভাবনার জায়গাটায় দাঁড়িয়ে আছে। এই জায়গায় থেকে সামনের দিকে অগ্রসর হওয়ার পথের মধ্যে দাঁড়িয়ে থাকা মানুষ তো একজনই, তাই না? তো প্রশ্ন হচ্ছে যে আপনি সহিংসতার বিরুদ্ধে বলবেন, বাহিনী নামিয়ে দেবেন, হ্যাঁ, তারপরে বলবেন যে এটার জন্য দায় কে নেবে, তাই তাদেরকেই, যারা আসলে এই পরিস্থিতি তৈরি করবে। ফলে রাষ্ট্রের এই পরিস্থিতির থেকে বেরোবার পথ আছে। তার চেয়েও বড় কথা হচ্ছে যে এই সম্ভাবনা জায়গাটা, যে রক্তপাতের মধ্য দিয়ে যেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সেখান থেকে বেরোবার পথ না খুঁজলে বাংলাদেশের ভবিষ্যতের প্রশ্নটা আছে। প্রফেসর রিয়াজ, আরেকটা প্রসঙ্গ আমি আলোচনা একটু ছোট করে আপনার কাছ থেকে বুঝতে চাই, যে আমরা বাংলাদেশের রাজনীতিতে বা গত কয়েক বছরে বৈদেশিক শক্তিগুলোর একটা ভূমিকা দেখতে পেয়েছি এবং অনেকের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে, অনেকের মধ্যে নানা নেতিবাচক কথাবার্তা এই বিষয়ে শুনেছি। এই ঘটনা প্রবাহ আমরা দেখলাম যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, আন্তর্জাতিক অঙ্গনের বুদ্ধিজীবী সম্প্রদায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, স্কলাররা, সাংবাদিকরা সবাই খুব সোচ্চার বাংলাদেশ ইস্যুতে। তো আপনি কি, এবং আমরা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো বেশ সোচ্চার। তো আপনি কি মনে করেন যে এই ঘটনা প্রবাহের আন্তর্জাতিক প্রতিক্রিয়া আগামী দিনগুলোতে কি ধরনের হতে পারে বলে মনে করেন? একটা তো প্রতিক্রিয়া আমরা দেখছি অনগোয়িং, কোনো অ্যাকশন আপনি কি মনে করেন কি না, যে ধরনের ব্রুটালিটি আমরা দেখতে পেলাম? প্রথম কথা সেটা হচ্ছে যে বাংলাদেশে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, রাজপথে যারা লড়ছেন, যারা প্রাণ দিচ্ছেন, তারা আন্তর্জাতিক সমাজের দিকে তাকিয়ে করেননি না, তারা তাকিয়ে থাকেননি। কারণ দেশটা তাদের, দেশটা বাংলাদেশের নাগরিকদের, বাংলাদেশের সম্ভাবনা, বাংলাদেশের ভবিষ্যৎ, তার ভবিষ্যৎহীনতা সবটা বহন করতে হবে তাদেরকে। সে কারণেই তরুণরা দাঁড়িয়েছে, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ রাজপথে নেমেছে। ফলে বিদেশিরা কি বলল না বলল সেই বিবেচনার কোনো ধর্তব্যে নেওয়ার আমি কোনো কারণ দেখি না। তারা কি ভূমিকা পালন করতে পারেন? হ্যাঁ, পারেন। প্রয়োজন আছে এই কারণে যে আমরা একটা বৈশ্বিক সমাজে বাস করি। রাষ্ট্রকে তো একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করতে হয়। এই জায়গায় রাষ্ট্রের ক্ষতিটা করছেন আজকে, সেটা হচ্ছে শুধু ক্ষমতাসীনদের সমালোচনার প্রশ্ন না। আপনি যে বলেন ভবিষ্যৎ প্রতিক্রিয়া, আমি দেখতে পাই যে এই রাষ্ট্র সম্পর্কে, যে রাষ্ট্র অনেক রক্ত দিয়ে তৈরি, সেই জায়গাটাতে যে রাষ্ট্রের ক্ষতি হতে শুরু করেছে, যে আপনার আন্তর্জাতিক পরিমণ্ডলে রাষ্ট্রের ভবিষ্যতে রাষ্ট্রের ক্ষতি হবে। এই ক্ষমতা থেকে যারা আছেন তারা থাকলেও ক্ষতি হবে, এবং থাকার কোনো কারণ আমি দেখি না। কিন্তু যদি না থাকে, তাতেও রাষ্ট্রের যে ক্ষতিটা হয়েছে সেটা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা দেখব।
অন্য দেশগুলো কি ভূমিকা নিচ্ছে সেটা আপনি যুক্তরাষ্ট্র বলুন, ব্রিটেন বলুন, ফ্রান্স বলুন, জার্মানি বলুন, তারা তাদের জাতীয় স্বার্থের বিবেচনায় বহু রকম কৌশল, বহু রকম বিবেচনার মধ্যে দিয়ে ভূরাজনীতির হিসাব, বাণিজ্যের হিসাব দিয়ে তারা করছেন। কিন্তু তারপরেও যেটা হবে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশের এই ভয়াবহ ক্ষতিটা হচ্ছে। ভয়াবহ ক্ষতি ইতিমধ্যেই হয়েছে, সেটা এখনো মানে কিছুটা হ্রাস করা যায়। ভবিষ্যতে এই প্রতিক্রিয়াগুলো হবে, কিন্তু তারপরেও বলি, এর চেয়ে বড় বিষয় কোনটা কি জানেন? সেটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। জি। বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের প্রাণগুলোর সুরক্ষা করা, এবং কোনো না কোনো ভাবে আপনাকে এই সংকট থেকে বেরোতে হবে। এবং কোনোভাবে বেরোবার পথ হচ্ছে শিক্ষার্থীরা, তরুণরা, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ রাজপথে দাঁড়িয়ে শুক্রবার সুস্পষ্টভাবে বলে দিয়েছে পথটা কি। আপনি সরে দাঁড়ান, পথ বেরোবে। সকলে মিলে একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার হবে। আপনি আপনি বলছিলেন একাধিকবার আপনি বলেছেন যে সংবিধানের মধ্য থেকে উপায় আছে। আমি আপনার কাছ থেকে শুনতে আসছি, কারণ আমরা একটু শেষের দিকেও, আমি একটু মিস্টার কাজী ফিরোজ রশিদের কাছ থেকে শুনতে চাই শেষবারের মতো যে এই সংকটের সমাধান কি, যেখান থেকে আমরা আর কোনো প্রাণহানি দেখতে চাই না, কোনো সংঘাত সংঘর্ষ দেখতে চাই না, কোনো ধ্বংসযজ্ঞ দেখতে চাই না, এবং তরুণদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চাই। কিভাবে সেটা সম্ভব, মিস্টার কাজী ফিরোজ রশিদ? দেখেন, আমাদের তরুণরা অনেক স্মার্ট, আমাদের থেকে অনেক জ্ঞানী। এইবার তারা যে কাজটি করেছে, তাদের মানসিক শক্তি দেখছেন, তাদের সাংগঠনিক শক্তি যদি আপনি দেখেন অবাক হয়ে যাবেন। তারা যে এত সমস্ত তরুণদের এক করতে পেরেছে, এবং ইন্টারনেট নেই, সোশ্যাল মিডিয়া নেই, সবকিছুর মধ্যে 2টার সময় একটা মেসেজ দিয়েছে যে আগামীকাল, আজকে রোববার ছিল তাদের প্রোগ্রাম, গতকাল তারা দিচ্ছে যে আগামী অর্থাৎ শুক্রবার রাত্রে তারা দিছে, মানে সে গভীর রাতে তারা, যে শনিবার দিনই তোমরা চলে আসো ঢাকা, আমরা শহীদ মিনারে জমায়েত। লক্ষ লক্ষ তরুণ তরুণী, অর্থাৎ ঢল নেমেছিল। এত বড় জমায়েত আমার জীবনে আমি কোনদিন দেখিনি। অর্থাৎ তাদের একটা ছেলে একটা মেসেজ, একজন ছেলে, তার চেহারা আমি দেখি নাই, চিকুটা ছেলে দাঁড়িয়ে মেসেজটা দিল, আর গোটা দেশ চলে আসলো। তার মানে কি, একজনের হাতে কিছু নাই, তারা যৌথভাবে নিছে, যে যখন যেখান থেকে পারে সিদ্ধান্ত দিলেই হইল। যোগাযোগ করে তারা এমনভাবে নিখুঁত যোগাযোগ করে যে আমাদের এইটা কোনো গোয়েন্দা সংস্থা জানতেও পারে নাই এত বড় একটা কাণ্ড ঘটবে। তারা যে আস্তে আস্তে ধীরে ধীরে এসে রাষ্ট্রীয় ক্ষমতার উপর থাপা দেবে, এইটা যেভাবে আমাদের গোয়েন্দা সংস্থা জানতে পারেনি। তারা শুধু ব্যস্ত ছিল তরুণদের সামনে দেখাইতে। এই যে মাঝখানে পড়ে যে কিছু লোকে এই আমাদের রেল স্টেশন ভাঙছে, অমুক করছে, তমুক করছে, এই রেডিও স্টেশন, এগুলো তারা দেখতে পারে নাই। নরসিংদী জেল নিয়ে গেছে, এইগুলো তারা দেখার সময় ছিল না। এখন বা ওই দিকে দেখতে গেছে, এইদিকে তরুণ ব্যাক হয়েছে। আজকে ঝামেলা বাজাইছে, আওয়ামী লীগ না নামতো একজন লোক মরতো না, সংঘর্ষ হতো না, আজকেও শান্তিপূর্ণ হইতো। কিন্তু নামাইয়া শক্তি পরীক্ষা করতে গিয়া যে ভুলটা করে। আর একটা কথা বলছেন যে বিদেশিদের কাছে এরা কি শক্তি কি প্রদর্শন করতে পারলো এই কর্মসূচির মধ্য দিয়ে? শক্তি কি প্রদর্শন করা গেল? না, পুলিশ নিয়ে যে শক্তি প্রদর্শন করতে আসতো, তাদের তো দেখেন যে ক্ষয়ক্ষতি রয়েছে। অনেকে তো মনে করেছিলেন যে তারা রাজনৈতিক শক্তিটা প্রদর্শন করবেন, রাজনৈতিক শক্তি তাদের মোটেও নাই। পুলিশ তারা কিছু করতেন না, প্রমাণ হয়েছে। পারে আপনার সাথে আরেকজনের সাথে সাধারণ লোকের চাঁদা উঠতে হয়, কালকে চাঁদা দেবেন, নাহলে থাকতে দেবো না, তুমি বাড়ি ছাড়বেন, নাহলে তুমি। কিন্তু তরুণদের শক্তির কাছে কোনো শক্তি কোথাও টিকতে পারে নাই। স্রোতের বেগে আসছে, যারা জীবন পেতে দেয় গুলির সামনে, ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে গেছে, আমি কি করবে? ট্যাঙ্কের উপরে উঠে গেছে, পুলিশের গাড়িতে পিছিয়ে লিখে দিচ্ছে ভুয়া, পুলিশ লিখে মুছতেছে, আবার লিখে, পুলিশ কিন্তু বলে না, তারা ভুয়া লিখতেছে। অর্থাৎ এই যে বিদেশিদের কাছে টাকা ধন্যা দেই আমরা রাজনীতিবিদরা, বা কিছু টাকা দিবেন, কোন দিকে যাবো, ইলেকশন করবো কিনা, কত টাকা দিবেন, তরুণরাই কেয়ার করে না। তারা তাদের নিজের পায়ে দাঁড়িয়ে তাদের ব্যাগে দেখছি একটা এক প্যাকেট বিস্কিট, একটা পানি, এটা নিয়ে তারা রাজপথে নামছে। দিনব্যাপী তারা থাকবে। বুঝতে পারছেন তাদের শক্তিটা? ওই 71 সালে যুদ্ধ করেছিলাম, বিনা হাতে বিনা অস্ত্রে আমি নেমেছিলাম, সেখান থেকে অস্ত্রের ভান্ডার গড়ে তুলেছিলাম জীবনের বিনিময়ে। তরুণরা কিন্তু তাই এসকে করছে। কিন্তু এখন তারা বাংলাদেশের পুরো রাষ্ট্র ব্যবস্থায়, এই পুরাতন রাষ্ট্র ব্যবস্থা ভাঙতে হবে, নতুন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে দিতে হবে, যেখানে সবাই
স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে। এই জন্য আমরা মনে করি জি, যে কোনো ধন্যবাদ। তালবাহানা এখন কোনো কাজে আসবে না। তারা যে দফা দিছে সেই দফাই মানতে হবে, নাহলে কিন্তু রক্ত আরো ঝরবে। গতকাল যেমন রক্ত ঝরছে, অনেক অনেক সম্পদ ধ্বংস হয়েছে, আগামীতে কিন্তু একটি গৃহযুদ্ধের দিকে চলে যাবে দেশ। এটা কারো কাম্য হতে পারে না। বরং আমি আমাদের সেনাবাহিনীকে অনুরোধ করবো যে আপনারা তো আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের সন্তান, প্লিজ আপনারা বোঝানোর চেষ্টা করুন, আপনারা আপনাদের কাজটা করুন, দেশকে রক্ষা করুন, বিদেশিরা যাতে হস্তক্ষেপ না করতে পারে। কারণ আমাদের পাশে মিয়ানমার আমরা দেখছি যে দীর্ঘদিন থাকতে হলে জি। একটা শরীরের সরচার, তার বিরুদ্ধে কিন্তু জনগণ রুখে দেয়। শেষ করতে হবে আমাকে। সেই বিরুদ্ধে না হয় আমরা আমাদের দেশটা। ধন্যবাদ। প্রফেসর আলী রিয়াজ, দিলুর বিদেশিদের শক্তির কথা বলতে গেলে যেই অংশটা বলা হয়নি আমি যেটা, হ্যাঁ ওটা আপনি বলেন, কিন্তু সাংবিধানিক উপায়ে সেটা সমাধান। হচ্ছে যে ক্ষমতাসীনদের প্রতি যে প্রতিবেশী দেশের যেই অকুণ্ঠ সমর্থন, সেই অকুণ্ঠ সমর্থনই এই পরিস্থিতির সৃষ্টির একটা বড় কারণ। কারণ একদিকে যদি আপনি বলেন যে তরুণ মানে আন্তর্জাতিক সমাজ, পশ্চিমা বিশ্ব কিছু করছে না, করে নাই, সঙ্গত কারণে আমরা বুঝতে পারি। অন্যদিকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রতিবেশী ভারত তার তার স্বার্থ অক্ষুণ্ণ রাখার জন্য তারা যেটা করেছে, এই 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 সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন করতে গিয়ে এই রক্তের দাগ, এই পরিস্থিতির দায় ভারতকেও নিতে হবে, এটা অস্বীকার করার কিছু নেই। আপনি বলছিলেন যে সমাধান, আমি বারবার বলছি সংবিধানের মধ্য দিয়ে সমাধান আছে। সমাধানের প্রথম কাজটা হচ্ছে প্রধানমন্ত্রীর পদত্যাগ, এবং সেটা বাংলাদেশের সংবিধানের 57 অনুচ্ছেদে স্পষ্ট করে লেখা আছে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে পারে, এবং সেটা তিনি রাষ্ট্রপতির কাছে যদি সেই পদত্যাগ পত্র দেন, সংসদ ভেঙে দেন, তাহলে যেটা রাষ্ট্রপতি করতে পারে সেটা রাষ্ট্রপতির কাছে এই অনুরোধ জানার ব্যবস্থাটা হচ্ছে অনুচ্ছেদ 72-এ, বুঝতে পেরেছেন? এবং রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়ে একজনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করতে পারেন। এখন এই যে প্রধানমন্ত্রী একজনকে, এই যে একজন প্রধানমন্ত্রী নিয়োগ করবেন, সেটা আসলে আন্দোলনের সংগ্রামের রাজপথে যারা আছে তাদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রাষ্ট্রপতি একজনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করতে পারে। প্রশ্ন উঠবে যে তাহলে সংসদ থেকে সংসদ সদস্য হতে হবে কিনা। আসলে তা নয়। কারণ কি জানেন, অনুচ্ছেদ 56-3 মধ্যে আছে যে রাষ্ট্রপতির কাছে যদি প্রতীয়মান হয় যে তার প্রতি যাকে তিনি মানে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে চান তার প্রতি আস্থা আছে কিনা সংখ্যাগরিষ্ঠের, প্রতীয়মান, তাকে প্রমাণ করতে হবে না রাষ্ট্রপতির কাছে, সেটা যদি মনে হয়। এখন সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী আরো একজন যাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হবে তিনি একজন মন্ত্রী নিতে পারেন। মন্ত্রী একজন কেন? কারণ বাংলাদেশের সংবিধান বলে একটা ক্যাবিনেট থাকতে হবে, মন্ত্রী সভা থাকতে হবে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন শেখ হাসিনা, তিনি রাষ্ট্রপতিকে বলবেন সংসদ ভেঙে দেওয়ার জন্য, রাষ্ট্রপতি তার কাছে প্রতীয়মান হয় এমন একজনকে ডেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেবেন, তিনি একজন মন্ত্রী নেবেন, এবং সেই 2 সদস্যের মন্ত্রী সভার 6, 7, 8, 9 জন প্রধানমন্ত্রীর উপদেষ্টা থাকবে। বাংলাদেশের সংবিধানে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে কোনো রকম বাধা নেই, এটা প্রধানমন্ত্রীর রুলস অফ বিজনেসের আওতায় সেটা নিয়োগ করা যায়, এবং এটা এতদিন ধরে, গত 14 বছর ধরে এটা হয়েছে। ফলে তাদেরকে নিয়ে যে উপদেষ্টা এবং 2 জন, একজন প্রধানমন্ত্রী, একজন মন্ত্রী, 6 জন বা 7 জন উপদেষ্টা নিয়ে যে ক্যাবিনেট হবে, সেটাই হচ্ছে আপনি দেশ পরিচালনা করবে, নির্বাচনের দিকে যাবে। তারপরে হচ্ছে তারা নির্বাচন কিভাবে করবেন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করবেন না পার্লামেন্টারি ইলেকশন করবেন, সেটা হচ্ছে পরে, এটা হচ্ছে এজেন্ডা। কিন্তু প্রসিডিউরালি আমি বলি, প্রসিডিউরালি বাংলাদেশের সংবিধানের মধ্যে এটা আছে। এর বিকল্প কিন্তু আরেকটা আছে, সেটা আমরা বিভিন্ন দেশে দেখেছি যে যখনই আপনি এই ট্রানজিশনটা, এই অর্ডারলি ট্রানজিশন কনস্টিটিউশনের মধ্যে দিয়ে যাবেন না, তখন কিন্তু ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় এবং দেশকে সেখানে ঠেলে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে হয় সংবিধানের বাইরের কোনো শক্তি ক্ষমতা গ্রহণ করবে, অথবা রাজপথের মধ্য থেকেই যে শক্তিটা তৈরি হবে তারা আসলে মানে ক্ষমতা গ্রহণ করতে বাধ্য হবে।
বুঝতে পেরেছেন? এখন যারা ক্ষমতায় আছেন তারা কি সংবিধানের বাইরে যেতে চান, সংবিধানের ভেতরে থাকতে চান? সেটা হচ্ছে প্রশ্ন। এখন সেই পথ যদি তৈরি না হয়, ইতিমধ্যে আমরা দেখেছি কত প্রাণহানি হয়েছে, আগামী 1-2 দিনের মধ্যে কোথায় যাবে দেশ। এবং এই ধরনের পরিস্থিতিতে দেশের বাইরে যেটা হয়েছে অন্যান্য দেশে, সাংবিধানিক পথে যদি আপনি না অগ্রসর হন, এমনকি দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাও মানে লুণ্ঠিত হয়েছে, ক্ষুণ্ণ হয়েছে, এরকম উদাহরণ আছে। এই জায়গায় বাংলাদেশকে নিয়ে যাওয়া যাবে না। না যাওয়ার দায়িত্বটা আসলে কার্যত একজন ব্যক্তির হাতে গিয়ে পৌঁছেছে। তিনি সেটা করবেন কি করবেন না, তাকে করতে বাধ্য করবে রাজপথ, কিংবা তিনি অন্য শক্তির হাতে তুলে দেবেন কিনা, সেই প্রশ্নটাই হচ্ছে আজকের প্রশ্ন। অনেক অনেক ধন্যবাদ মিস্টার কাজী ফিরোজ রশিদ এবং প্রফেসর ডক্টর আলী রিজা আমাদের সঙ্গে এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছিলাম, কি হতে পারে আগামী দিনে সেটাও আমরা বোঝার চেষ্টা করলাম। আমার এই দুই অতিথির কাছে, একজন বিশেষজ্ঞ এবং একজন রাজনীতিক। প্রতিটি প্রাণ গুরুত্বপূর্ণ, সেটা আন্দোলনকারীদের বা ছাত্রদের হোক, সেটা পুলিশের হোক, এমনকি ক্ষমতাসীন আওয়ামী লীগের হোক। সে যে ভূমিকায় রাজপথে নামুক না কেন, আমাদের সবার কাছে না হলে অন্তত তার পরিবারের কাছে তার জীবনটা অনেক গুরুত্বপূর্ণ। এবং আমার অতিথিরা এটা বলছিলেন যে গত কয়েকদিনে যা ঘটেছে, যা করা হয়েছে, সেটা আসলে বাংলাদেশের ভবিষ্যৎকে ধ্বংস করে ফেলা হচ্ছে, বাংলাদেশের ভবিষ্যতের দিকে গুলি চালানো হচ্ছে। এই পরিস্থিতি থেকে বাংলাদেশের মুক্ত করবার জন্যে নানান জনের নানান পথ আছেন, নানান পরামর্শ আছে। সাংবিধানিক উপায়ে হতে পারে, অসাংবিধানিকভাবে হতে পারে, বা আরও বল প্রয়োগের মাধ্যমে এই সরকার হয়তো ক্ষমতায় টিকে থাকতে পারে। কে কী করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আকাঙ্ক্ষাটা ছাত্ররা ব্যক্ত করেছে, শিক্ষার্থীরা ব্যক্ত করেছে, বাংলাদেশের তরুণ সমাজ ব্যক্ত করেছে, এবং তাদের সঙ্গে গোটা সমাজের নানান অংশের মানুষ ইতিমধ্যেই যুক্ত হয়েছেন। এমনকি গতকালকে আপনারা লক্ষ্য করেছেন যে প্রাক্তন সেনা কর্মকর্তারা, যাদের মধ্যে প্রাক্তন সেনা প্রধানরা আছেন, তারাও কথা বলেছেন। তারা তাদের সন্তানদের সহ, পরিবারের অন্যান্য সদস্যদের সহ মিছিল করেছেন। এই চিত্র আমরা দেখেছি, এবং সমাজের বাকি শ্রেণী পেশার মানুষ তো আছেনই। মূল কথা যেটা, সেটা হচ্ছে সিদ্ধান্ত নেবার এখতিয়ার, ক্ষমতা বা যে কোনোভাবেই আমরা বলি না, কিন্তু সেটা একজনের হাতেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী ঠিক করতে পারেন আসলে এই সমস্যার সমাধান কোন পথ হবে। তিনি কি করবেন সেটা তিনি ভালো বলতে পারবেন, তবে সবাই একটা সমাধান চায়, এবং এর একটা শান্তিপূর্ণ সমাধান হোক, আর একজনের প্রাণ না ঝরুক, সেটি আমাদের সকলের চাওয়া। এবং একটা নতুন বাংলাদেশ আসলে আমরা দেখতে চাই, বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্ম দেখতে চায়। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।